আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি দেখেই যাচ্ছি যুক্তরাষ্ট্র ও ভারত কূটনৈতিকভাবে এমন একটি সমঝোতায় পৌঁছেছে যার মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদে দেশে ফেরার সুযোগ তৈরি করা হতে পারে। একই সঙ্গে তার মৃত্যুদণ্ড এবং অন্যান্য সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত রাখার বিষয়েও সমঝোতা হয়েছে বলে সূত্রের দাবি। গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ সদস্যদের, যার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের রয়েছে, বিষয়টি জানিয়েছেন এবং ঢাকার সহযোগিতা চেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ভারত শেখ হাসিনার দেশে ফেরা ও তার নিরাপত্তার বিষয়টিকে নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হিসেবে বিবেচনা করছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে নয়াদিল্লি, রাশিয়া, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও এ বিষয়ে ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম না যে আপনার বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোতে প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন এবং 20-22টা দেশ এই আন্তর্জাতিক আদালত নিয়ে, বিতর্কিত আদালত নিয়ে একটি চিঠি দেবেন, নইলে তারা কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন, এটাও বলেছিলাম। কদিন বাদে এটা হবে, মিলিয়ে নেবেন। যেমন পটাকাবাজি, যদি বেশি তাইরেবেরি করে তাহলে পটাকাবাজি ফোটানো কিন্তু শুরু হয়ে যাবে, সেটাও মিলিয়ে নেবেন। তখন ওই ভদ্রলোক যে লিখেছিলেন না, তার পেছনে আমি বলবো একটা একটা কালী পটকা ফাটিয়ে দিতে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের নিরাপত্তার বিষয়ে ভারতের একটি উদ্যোগকে চীন সমর্থন করেছে, তবে এই চীনের এই সমর্থনের মাত্রা ও ধরন সম্পর্কে কোনো প্রকাশ্য প্রমাণ সরকারিভাবে নিশ্চিতকরণ হয়নি। সার্বিকভাবে কথিত এই কূটনৈতিক উদ্যোগের সঙ্গে কয়েকটি বিষয় পরস্পর সম্পর্কিত: শেখ হাসিনার আইনি অবস্থান, তার সাজা স্থগিতের সম্ভাবনা, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চয়তা, দেশে ফেরার শর্ত এবং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান। ভারতের জন্য বিষয়টি রাজনৈতিক ও নিরাপত্তা দুই দিক দিয়ে গুরুত্বপূর্ণ। নয়াদিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পাশাপাশি শেখ হাসিনা আওয়ামী লীগকে ঘিরে দীর্ঘদিনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মধ্যেও ভারসাম্য রক্ষা করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি ক্রমেই আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের সঙ্গে কৌশলগত সহযোগিতার বৃহত্তর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানে ব্যাপারটা কি জানেন, আমেরিকার এটা কি প্রথম তাই বলে এসেছিল যে আমেরিকা থেকে পা না আমেরিকা বা বাংলাদেশ থেকে পা না তুললে ভারত কোনো রকম সাহায্য করবে না। মনে করে দেখুন, আমি শুরু থেকে বলে আসছি। আলটিমেটলি আমেরিকা বুঝেছে। আমেরিকা বোঝার পর আমেরিকার এখন বর্তমান অবস্থা হচ্ছে আমেরিকা ফেসে গেছে। আমি একটা কপি করেছিলাম, ইরানে হাত দিয়ে হাত পোড়ালেন ট্রাম্প, ইরানে আঘাত করে হাত পোড়ালেন ট্রাম্প, আমি এরকম করেছিলাম একটা। তো এখন ট্রাম্প ওখান থেকে বেরোতে চাইছেন। ট্রাম্প বেরোতে গেলে কি করতে হবে? ট্রাম্প বেরোতে গেলে এখন ভারতের সাহায্য দরকার, কারণ ইরানকে সহযোগিতা করছে কারা? চীন এবং রাশিয়া। ভারত বললে চীন মানবে, তার কোনো মানে নেই, কারণ চীনের আলাদা স্বার্থ রয়েছে। রাশিয়া হচ্ছে পরম বন্ধু। রাশিয়াকে যদি, পুতিনকে যদি অনুরোধ করা হয়, আমাদের প্রধানমন্ত্রী অনুরোধ করেন, তাহলে পুতিন হয়তো কথা শুনতে পারে। সেক্ষেত্রে আবার ভারত বলে দিয়েছে যে আপনারা যেটা করতে হবে, আপনারা ইউক্রেনকে আপনারা থামান, অস্ত্র সহযোগিতা বন্ধ করে দিলে ইউক্রেন থেমে যাবে। মানে আপনি টাকা পয়সা কিছুই দেবেন না, অস্ত্র কিছুই দেবেন না, কি দিয়ে লড়বে ইউক্রেন? ইউক্রেনের রাষ্ট্রপতিকে যেমন দেশ ছাড়া হতে হবে, আমাদের মহান তারেক রহমানকেও দেশ ছাড়া হতে হবে। এটা আমি আগাম বলে দিলাম। এটা আগেও বলেছিলাম, তাকে লন্ডনবাসী হতে হবে। আবার তিনি হয়তো লন্ডনবাসী হবেন। আচ্ছা, এবার দেশে ফিরলে, শেখ হাসিনা দেশে ফিরলে, আমি কতদিন আগে বলেছি সেপ্টেম্বর মাস, ডিসেম্বর নয়, সেপ্টেম্বর মাস। এখন সবাই সেপ্টেম্বর বলে চেঁচাচ্ছে, মানে আমার কথাগুলো এখন সব বাসি হয়ে গেছে। তো এখন সেপ্টেম্বর মাসে তিনি যদি দেশে ফেরেন, তাহলে 2027-এর নির্বাচন হবে। আর 2027-এর নির্বাচন হলে বুঝতেই পারছেন কি হবে। তার আগে তারেক রহমান তাকে একটা সসম্মানে নিষ্কৃতি দেওয়া হবে, মানে সেফ এক্সিট, সসম্মান নিষ্কৃতি দেওয়া হবে, তিনি বেরিয়ে যান। এবার নির্বাচনে সবাই অংশগ্রহণ করলো,
তারেক রহমান যদি যেতেন আবার দেশে ফিরে আসবেন, দেশে ফিরে এসে তিনি আবার শাসন ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা এই বিদ্যুৎ নিয়ে, আর তার যা নাম হয়েছে কি খাম্বা না কি একটা দাম্বা কি একটা নাম হয়েছে, তা সেই নাম তিনি এখন পরিচিত হয়ে গেছেন। ফলে ওনাকে আর নির্বাচনে জিতিয়ে আনার আমার মনে হয় না আমাদের দেশের যে বাংলাদেশের যে মানুষের তারা তো উৎসাহ থাকবে। ফলে শেখ হাসিনা হচ্ছেন একমাত্র বিকল্প এবং একমাত্র বিকল্প। সেক্ষেত্রে নির্বাচন হলে পরে তিনি একদম অধিকাংশ সিটগুলোতে তিনি চলে আসবেন। আর বাকি রইল আপনার জামায়াত, এনসিপি, আর ধরুন বিএনপির ওপরে খুব একটা অত্যাচার খুব একটা হবে না। অত্যাচার যেটা হবে সেটা হচ্ছে ওই এনসিপি গুলোর উপরে আর জামাতের উপর। জামাত তো পালিয়ে যাবে, জামাত কেউ একটা থাকবে না। জাতীয় পার্টি যোগ দেবে, নির্বাচনে যোগ দেবে, যেমন সহযোগী দল ছিল সেই সহযোগী দল হিসেবেই যোগ দেবে। বিএনপির খুব একটা সমস্যা নেই, মরবে হচ্ছে গিয়ে এই জামাত এবং এনসিপি। জামাত তো অর্ধেক পালিয়ে যাবে, ধরে সমুদ্রে ঝাঁপ দেবে, দুটোর একটা। এই যে আমি কথাগুলো বলছি না, আজকে হয়তো আপনাদের কাছে আবার অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে আবার 1 মাস বাদে দেখবেন যে এগুলো আবার নতুন করে আমার কথাগুলো ফলছে। আমি আগে বলে দিই, এটাই হচ্ছে আমার দোষ, চেপে রাখতে পারি না, বলে দিই, মুখ ফসকে যায়, বলে দিই। তো যাই হোক, তারেক রহমান আসছেন কি আসছেন না তাও এখনো বোঝা যাচ্ছে না। এলে তিনি অন্তত 10টা রাষ্ট্রনেতার সঙ্গে আলাপ করতে পারতেন, কিন্তু নিজের দলের একই খবর, অবস্থা খারাপ, দেশের মানুষ খেপে আছে বিদ্যুৎ নিয়ে, তারপর আরো খেপাবেন কিনা ভারতে এসে, সে ব্যাপারটা তাকে নিয়ে চিন্তায় ফেলেছে। ফলে তিনি আর ওই পথে হাঁটবেন বলে আমার মনে হয় না। তিনি হয়তো ভারতবর্ষে আসবেন না, হয়তো একাকী দেখা করার জন্য হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে আগস্টে দেখা করার কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি না তারেক রহমান প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে আসবেন। আমি বিশ্বাস করি না। যখন যদি হয় তাহলে আমি বলবো যে আমি ভুল বলেছি, আমি বিশ্বাস করি না। তো এই হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে যৌথ একটা চুক্তিপত্র, যেটা হচ্ছে আপনার ক্লাসিফাইড, প্রকাশ করা যাবে না, তার ওই 3টি পাতা আমার কাছে এসেছিল জাস্ট মার্ক দিয়ে। তার মধ্যেও কেটে দিয়েছে, অনেক কিছু কেটে দিয়েছে, ওই কাটা অবস্থাতেই আপনাদের আমি দেখালাম। তো যাই হোক, কিছুটাও দেখাতে পারলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আরেকবার বলি, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের আমার আশীর্বাদ। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মনিটরিং টিম একটি রিপোর্ট দিয়েছে। আমরা 5ই আগস্ট 2024-এর পর থেকেই শুনে আসছি বাংলাদেশে জঙ্গিবাদ বলে কিছু নেই, এটি ছিল শেখ হাসিনার সরকারের আমলে একটি সাজানো নাটক। 2013 সালের সেই যে মে মাসে হেফাজতকে মতিঝিল থেকে সরিয়ে দেওয়া, কিংবা মিরপুরে জাহাজ বাড়িতে, কিংবা নারায়ণগঞ্জে, কিংবা গুলশানের হলি আর্টিজানে যে জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ সাফল্যের সাথে অভিযান পরিচালনা করেছিল, আজকে বলা হচ্ছে সেগুলো ছিল জঙ্গি নাটক। এবং সেদিন যারা জঙ্গি দমনে সাহসী ভূমিকা রেখেছিল সেই সব পুলিশ কর্মকর্তারা হয় কারাগারে নইলে পলাতক। আমরা শুনতে শুনতে অস্থির হয়ে গেছিলাম, কিন্তু আজকে যখন জাতিসংঘ বলছে তখন আমাদের সেই সব বুদ্ধিজীবী যারা বলতো জঙ্গিবাদ শেখ হাসিনার সাজানো নাটক, তারা এখন কি বলছে? তাদের কিন্তু কোনো কথা শুনছি না, তারা মুখে মোটামুটি ছিপি এঁটে বসে আছে। অথচ জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদের মনিটরিং টিমের এই রিপোর্ট বলছে সারা পৃথিবীতে জঙ্গিবাদের থ্রেট লেভেল অপরিবর্তিত থাকলেও দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে এটি বেড়ে যাচ্ছে। এবং সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে এই AQIS ছোট ছোট সেলের মাধ্যমে সেখানে তারা তাদের
রিজিওনাল উপস্থিতি নিশ্চিত করতে চায়। এটি একটি সম্ভাবনা, একটি আশঙ্কার কথা রিপোর্টে বলা হয়েছে। আল কায়দা তারা মোটামুটি ফ্রাগমেন্টেড অবস্থায় বিচ্ছিন্নভাবে কাজ করে, কিন্তু এখন তারা আঞ্চলিকভাবে সংগঠিত হতে চাচ্ছে এবং বাংলাদেশে তারা ছোট ছোট সেলের মাধ্যমে তারা তাদের অপারেশন পরিচালনা করবে, তারা নিজেদের মধ্যে নেটওয়ার্ক মেনটেন করবে, লজিস্টিক্স, ফিনান্সিয়াল সাপোর্ট, এবং এই আল কায়দার সাথে আফগানিস্তান ভিত্তিক বেশ কিছু জঙ্গি বাহিনীর যোগাযোগ রয়েছে। ইভেন তালিবানদের সাথেও তাদের যোগাযোগ রয়েছে। এছাড়া ইসলামিক স্টেট বা আইএস তো রয়েছেই। আমরা যে এতদিন শুনেছি এই 24-এর আগে বাংলাদেশে জঙ্গিবাদ আছে এবং সেটা যে সত্যি ছিল সেটা সারা বিশ্ব স্বীকার করেছে, এবং বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অনেক দেশ কিন্তু প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু ইউনূস এসে যেটা করেছে, ডক্টর ইউনূস এসে 174 জন সাজাপ্রাপ্ত জঙ্গিকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে, এবং এই মুক্তির বিষয়টি তদারক করত সেই সময়ের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুধু মুক্তি দিয়েই তারা ক্ষান্ত দিত না, পাকিস্তান দূতাবাসের 3 জন কর্মকর্তাকে রেগুলার এই জঙ্গিদের মুক্তি দেওয়ার ব্যাপারে তথ্য প্রদান করা হতো। এছাড়াও 2024 সালের 5ই অগস্ট যে জঙ্গি সন্ত্রাস হলো, তারপরে বাংলাদেশের বেশ কয়েকটি কারাগার থেকে সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন 98 জন জঙ্গি কিন্তু পালিয়ে গিয়েছিল। এই জেল ভেঙে পলায়ন এটি সমন্বয় করেছিলেন ইউনূসের আরেকজন উপদেষ্টা, যাকে অনেকে জঙ্গি মাহফুজ বলে, সেই মাহফুজ আলম। অর্থাৎ ডক্টর ইউনূস সুপরিকল্পিতভাবে বাংলাদেশে জঙ্গিবাদটাকে আবার উন্মুক্ত করে দিয়েছে, এবং সেটি এমন একটা অবস্থায় চলে গেছে যে এই যে সম্প্রতি মতিঝিল, কেরানীগঞ্জ, আশুলিয়া, সাভার, সেখান থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। সারা দেশ থেকে এই বোমা অথবা বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হচ্ছে, এবং সেগুলো নিয়েই এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। সারা দেশে 100-রও বেশি প্রেসার কুকার বোমার অস্তিত্ব পাওয়া গেছে। সাভারে একটা প্রেসার কুকার, তার মধ্যে বোমা ছিল এবং একটি প্লাস্টিকের বাক্সের মধ্যে এটা ছিল। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটিয়েছে, এবং সেই বিস্ফোরণে আশেপাশে যারা ছিল তারা চমকে গেছে যে কত শক্তিশালী এই এক একটা প্রেসার কুকার বোমা। এবং প্রেসার কুকার তো দেখলে কেউ সন্দেহ করবে না, এটা খুব স্বাভাবিক রান্নার কাজে ব্যবহৃত হয়। এছাড়াও আরো অনেক রকমের খুব আধুনিক কেমিক্যাল ইউজ করে তারা এসব বোমা বানাচ্ছে। এগুলোকে বলা হয় আইইডি, অর্থাৎ এগুলো নিজেদের ঘরে বাইরে, এগুলো একদম কোম্পানিতে তৈরি হয় না, সামরিক কায়দায়। তো এই হলো বাংলাদেশের অবস্থা। এবং সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে আরিফ নামে একজনকে। সে বলেছে সে 90 জেএমবির অনুসারী। 6-7 জনের নামে মামলা করা হয়েছে, আরো 6-7 জন অজ্ঞাতনামা। কেরানীগঞ্জে যে আপনারা দেখেছেন মাদ্রাসার থেকে এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছিল। তো সারা দেশে, বরিশালে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ হয়েছে। কারা ঘটিয়েছে এটা এখন পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ বাংলাদেশে জঙ্গিবাদ ফুল ফ্লেজেড চলতেছে। এই যে বিশ্বকাপের সময় হঠাৎ করে দেখলেন যে আইএসএস বা আল কায়দার মতো করে পতাকা, কলেমা লেখা পতাকা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উড়ানো হয়েছে। এটাও কিন্তু এই জঙ্গিবাদের একটা আত্মপ্রকাশ। তারা যে আছে, তারা যে শক্তিশালীভাবে আছে, সেটা জানান দিতেই করা হয়েছিল। তখন একটি পশ্চিমা দেশের গোয়েন্দা সূত্র আমাকে বলেছিল যে এই যে পতাকা তুলছে, ইটস এ পার্ট অফ এ বিগার গেম। অক্টোবরের মধ্যে যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে, এবং তার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। গত বছরের 25শে নভেম্বর দিল্লিতে লালবাগ কেল্লার কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে 11 জন নিহত হয়েছিল এবং অনেকে আহত হয়েছিল। সেটির তদন্ত করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা, এবং তদন্ত করতে গিয়ে দেখেছে যে সেখানে যে সংগঠনটি এর সাথে জড়িত ছিল তার নাম আনসার গাজাত উল হিন্দ, এবং এই বিস্ফোরণে নেতৃত্ব দিয়েছিলেন একজন চিকিৎসক উমর উন নবী। তিনি ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের
সহকারী অধ্যাপক। এই ঘটনায় 10 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই ঘটনার সাথে কয়েকজন বাংলাদেশির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এবং ভারত সরকারের পক্ষ থেকে তথ্য প্রমাণ হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সরকারের কাছে, যেখানে বলা আছে যে ডক্টর ইউনূসের কয়েকজন উপদেষ্টা এই ভারতের বোমা হামলার সাথে জড়িত ছিল। অর্থাৎ ইউনূস যে শুধুমাত্র বাংলাদেশের ভেতরে জঙ্গিবাদকে উস্কে দিয়েছে তা না, সে এটি ভারতেও রপ্তানি করেছে এবং তার উপদেষ্টারা যে ছিল সেই প্রমাণ ভারতের সরকার বাংলাদেশ সরকারের হাতে দিয়েছে। এখন ধারণা করা হচ্ছে যে ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা হয়তো ফেঁসে যেতে পারেন এই জঙ্গি সম্পৃক্ততার কারণে, কারণ ভারত এবং আমেরিকা এই বাংলাদেশ এবং সাউথ এশিয়ায় জঙ্গিবাদের বিরুদ্ধে খুব স্ট্রং একটা অবস্থান নিয়েছে। এখন দেখা যাক তারেক রহমান সরকার এই জঙ্গিবাদকে কিভাবে মোকাবেলা করে, কারণ এর আগে 2005 সালের 17ই আগস্ট 63টা জেলায় একসাথে 500-র বেশি বোমা ফাটিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী, এই জেএমবি এবং অন্যান্যরা। সুতরাং বিএনপির আমলে জঙ্গিরা যে মাথায় ওঠে এটা ইতিহাস সাক্ষ্য দেয়। তো বর্তমানে তারেক রহমান এই পরিবর্তিত পরিস্থিতিতে কি করবে সেটি আমাদের দেখতে হবে। গতকাল আমি বলেছিলাম যে ব্রিক্স সম্মেলনের আগেই হয়তো তারেক রহমান ভারতে যাবেন এবং তিনি 3টি ডেট দিয়েছেন ভারত কর্তৃপক্ষের কাছে। আজ খবর পেলাম যে সবচেয়ে আগে যেটা 24 থেকে 26শে অগস্ট, হয়তো তারও আগে তারেক রহমানকে ভারত সফরে যেতে হতে পারে। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাকে ডাকা হয়েছে, তার সাথে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ই কথা আছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।